আপনি বিয়ে করে নিচ্ছেন নাবিল ভাই, আমাদের 3 বছরের ভালোবাসা। নাবিল মুনতাহাকে দেখেও না দেখার মতো পাশ কাটিয়ে চলে যেতে চাইল। আপনি তো জানতেন বিশ্বাস ভাঙার কষ্ট নাবিল ভাই। আপনি তো দেখেছেন চেনা মানুষের বদলে যাওয়া ভয়ঙ্কর রূপ। আপনি তো সব কিছু বুঝতেছেন, জানতেছেন, তবুও বুঝেও কেন আমাকে সেই ভয়ঙ্কর বিধ্বস্ত পরিস্থিতিতে ফেললেন? নাবিল গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখন পাগলামি করার সময় না মুনতাহা। আমার রাস্তা ছাড় মুনতাহা, আমার রাস্তা ছাড়। মুনতাহা ছলছল চোখে বলে উঠল, আপনি তো আমাকেই ছেড়ে দিলেন নাবিল ভাই। আপনি আপন হয়েও আপন হইলেন না। আপনার একটুও কষ্ট হয় না? আগলে রাখার নাম করে গোপনে আমাকে নিঃস্ব করে দিলেন। ভালোবাসি ভালোবাসি বলেও ছলনা করলেন। নাবিল কষ্ট পাওয়ার মতো মুখ করে মুনতাহার গালে হাত রেখে বলল, আমার মন, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি, জানিস না বল? কিন্তু বড়দের সিদ্ধান্তে আমি তো কিছু বলতে পারবো না। আমি তোকে ভালোবাসি, তবে বিয়েও ভাঙতে পারবো না। মুনতাহার গালে নাবিলের আলতো ছোঁয়া পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি বলবো সবাইকে, কোনো পাপ করিনি, ভালোই তো বেসেছি। আর না হয় চলো আমরা পালিয়ে যাই। নাবিল বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। সে এই আপদটাকে এটা সেটা বলে বুঝিয়ে ফেলবে, অথচ এখন মনে হচ্ছে নিজের আসল রূপটা না দেখালে এর মাথা থেকে প্রেমের ভূত নামবে না। মুনতাহা আবার বলে উঠল, তোমার বিয়ে তো কাল, চলো না নাবিল ভাই, আজ আমরা পালিয়ে যাই। একদিন সবাই আমাদের মেনে নিবে, দেখে নিও। নাবিল ঝাড়া দিয়ে মুনতাহার ওর হাত থেকে ছাড়িয়ে বলে উঠল, আমি পারবো না, আমি সব কিছু মেনে নিয়েছি, তুইও মেনে নে। মুনতাহা কাঁদতে কাঁদতে নাবিলের কাছে এসে বলে উঠল, আর আমাদের 3 বছরের ভালোবাসা? নাবিল রেগে বলে উঠল, আজ তাহলে সত্যিটা বলেই দেই, আমি তোকে কোনো দিন ভালোই বাসিনি, শুধু সময় কাটানোর জন্য তোকে আঙুলের ইশারায় নাচিয়েছি। মুনতাহা স্তব্ধ হয়ে গেল। নাবিল ভাই নিশ্চয় মিথ্যা বলছে, এটা সত্যি হতে পারে না। তুমি মিথ্যা বলছো, তাই না নাবিল ভাই? নাবিল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, তোদের মতো মেয়েদের সাথে টাইম পাস করা যায়, প্রেম করা যায়, তবে বউ বানানো যায় না। মুনতাহার কানে মনে হলো কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। মুনতাহা যথেষ্ট আত্মসম্মান বোধ মেয়ে, এমন কিছু কখনো শুনতে হবে কল্পনাও করেনি। নাবিল আবার বলে উঠল, নিজেকে আয়নায় দেখ, আমার বউ হওয়ার কোনো যোগ্যতা আছে? মুনতাহা একদম শান্ত হয়ে গেছে, শুধু অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে নাবিলের দিকে। নাবিল মুনতাহার চোখ থেকে চশমা খুলে দূরে ছুঁড়ে মেরে বলল, এবার আমার দিকে তাকা, আমাকে দেখতে পাচ্ছিস? মুনতাহা সব কিছু ঝাপসা দেখছে, সে চশমা ছাড়া সব কিছু ঝাপসা দেখে। নাবিল আবার বলে উঠল, সব কিছু মেনে নিয়ে আমাকে ভুলে যা, আর আমাদের সম্পর্কের কথা যেন কেউ না জানতে পারে, কেউ জানলে তোরই ক্ষতি হবে। নাবিল বাঁকা হেসে মুনতাহার সামনে থেকে চলে গেল। মুনতাহা এখনও ঠিক সেইভাবে স্তব্ধ হয়ে সামনে তাকিয়ে আছে। টপ করে চোখ থেকে এক ফোঁটা জল গাল বেয়ে পড়ল। এত বড় বিশ্বাসঘাতকতা করলো নাবিল ভাই, সবটা তাহলে সে ইচ্ছে করেই করেছে? কিন্তু কেন? মুনতাহা কি ক্ষতি করে ছিল নাবিল ভাইয়ের? কেন তাকে এভাবে ভেঙে চুরমার করে দিল? 3টা বছর কম নয়, শত্রুও তো কিছুদিন শত্রুর সাথে থাকলে মায়া জন্মায়। সে তো আপন কেউ ছিল, একই ছাদের নিচে ছিল, তাও প্রতারণা করলো। প্রতারক প্রতারণা স্বীকার করার পরও মুনতাহার মানতে কষ্ট হচ্ছে, বুক জ্বলছে, নিজেকে কেমন সুতো ছেঁড়া ঘড়ি মনে হচ্ছে। নাবিল মুনতাহার বড় আব্বুর ছেলে। মুনতাহার 3 চাচু, বড় চাচু আমজাদ চৌধুরীর 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে নাবিল চৌধুরী, ছোট ছেলে জায়ান চৌধুরী আর মেয়ে ঈশা চৌধুরী। মেজ চাচু ফারুক চৌধুরীর 1 ছেলে 1 মেয়ে ওয়াসিফ চৌধুরী আর মেয়ে মাহিয়া চৌধুরী। আর ছোট মুনতাহার আব্বু কাউসার চৌধুরীও 1 মেয়ে মুনতাহা
চৌধুরী এক ছেলে ফারাবি চৌধুরী, মুনতাহার দুই ফুফু মালিহা চৌধুরী আর কেয়া চৌধুরী, বড় ফুপির এক মেয়ে আয়াত তালুকদার আর এক ছেলে আয়ান তালুকদার। ছোট ফুফু কোনোদিন বিয়েই করেনি, নিজের কোম্পানি আছে সেটা দেখাশোনা করে। আগামীকাল নাবিল ভাইয়ের বিয়ে, বাড়ি ভর্তি মেহমান, সবাই কত আনন্দ করছে। বাড়ির প্রথম বিয়ে বলে কথা, অথচ ছাদে একজন নারী, হৃদয় ভাঙা আর্তনাদ কারো চোখে পড়ছে না। আজ তার প্রেমিক পুরুষ তাকে বুঝিয়ে দিয়েছে এই শহরে ভালোবাসি বলার মতো মিথ্যা শব্দ আর একটাও নেই। ভালোবাসা বলতে কিছুই নেই, সব কিছু ছলনা। মুনতাহার এই আর্তনাদ বুঝি প্রকৃতির বুকে কান্নার বর্ষণ জড়ালো। এই রাতে আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে, সেই বৃষ্টি মুছড়ে দিতে চাচ্ছে মুনতাহার চোখে পানি। হৃদয়ের মেঘ কিভাবে মুছবে এই বৃষ্টি? মুনতাহার মনে হচ্ছে সে বেঁচেই আছে শরীরে, অথচ ওর আত্মার মৃত্যু সেই কখন হয়ে গেছে। মুনতাহার বিড়বিড় করে বলে উঠল, আপনি চাইলেই আমাদের একটা সংসার হতো নাবিল ভাই, অথচ আপনি চাইলেন না। মুনতাহার চোখ বন্ধ করে হেসে পড়ল ছাদে। বৃষ্টির মধ্যে ছাদে অচেতন হয়ে পড়ে রইল মুনতাহার শরীর। আয়াত চোখ পিটপিট করে চারপাশে তাকালো, নিজেকে হসপিটাল দেখে চমকে উঠল। সে হসপিটালে কেন? সামনে তাকিয়ে দেখল একটা ছেলে বসে আছে, পিছনে আরও দুইটা ছেলে দাঁড়িয়ে কি যেন বলছে। আয়াত ভয়ে ভয়ে বলে উঠল, এই এই আপনারা আমাকে হসপিটাল কেন এনেছেন? এই আপনাদের আবার আমার কিডনির বিক্রি করে দেওয়া ধান্দা নেই তো? সামনে বসে থাকা ছেলেটা আয়াতের দিকে এগিয়ে আসলো। এই যে মিস, আপনি ঠিক আছেন তো? নাকি রাস্তার কিনারায় ধাক্কা খেয়ে বাংলা সিনেমার মতো সব ভুলে গেছেন, তাই সব বাংলা সিনেমার নায়িকাদের মতো উল্টাপাল্টা বলছেন? আয়াতের এবার নিজেই ব্যাককেলের হয়ে গেল। আসলেই তো। আয়াত মনে করার চেষ্টা করছে আসলে ওর সাথে হয়েছিলটা কি। হ্যাঁ, আমি তো রাস্তার মাঝখানে ছিলাম, তারপর একটা গাড়ি আমার দিকে আসছিল। আমি চোখ বন্ধ করে নেই, গাড়িটা আসার আগেই কেউ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর আমি গিয়ে রাস্তার কিনারায় পড়ে যাই। তারপর এখানে কিভাবে আসলাম? ছেলেটি বলে উঠল, আসলে মিস, আমরা চার বন্ধু ভার্সিটি থেকে বের হয়ে দেখি একটা মেয়ে রাস্তার মাঝখানে বসে আছে, আর একটা গাড়ি ওর দিকেই আসছে। তখন আমার ফ্রেন্ড গিয়ে আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু আপনার মাথা রাস্তার কিনারায় লেগে একটু কেটে যায়, আর আপনি অতিরিক্ত ভয়ে জ্ঞান হারান। আয়াত কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আপনার কোন বন্ধু? উনি ঠিক আছে তো? জি, ও ঠিক আছে। এতক্ষণ তো এখানেই ছিল, একটু আগে বাইরে গেল, এখনই চলে আসবে। ছেলেটা বলতে বলতে আরেকটা ছেলে কেবিনে ঢুকলো। রাহাত, মেয়েটার কি জ্ঞান ফিরেছে। আয়াত বুঝলো এতক্ষণ যে ভাইয়াটার সাথে কথা বলতেছিল ওই ভাইয়াটার নাম রাহাত। জ্ঞান ফিরেছে বলে আয়াতের দিকে ইশারা করলো। আয়াত সামনে তাকিয়ে দেখলো একটা ছেলে দেখতে মাশাআল্লাহ। আয়াত মনে মনে ভাবছে, আয়াতের দেখা একটা ছেলে এত সুন্দর কি করে হয়? কত সুন্দর চোখ, মেয়েদের মতো গোলাপি ঠোঁট, কপালের ওপর ছড়িয়ে আছে সিল্কি চুল, ডান ব্রোটার নিচের তিলটা যেন মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। শ্যামবর্ণ গায়ের রংটাই যেন আরও বেশি মানিয়েছে ছেলেটাকে। আয়াতকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সামনের ছেলেটা তার বন্ধুকে বলে উঠল, দেখ তো রাহাত, আমাকে কি আজকে একটু বেশি সুন্দর লাগছে? রাহাত ছেলেটার মুখ টিপে হেসে বলে উঠল, মেবি আজকে বেশি সুন্দর লাগছে, না হলে এতগুলো ছেলে থাকতে তোর দিকে কেন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে? রাহাতের কথা শুনে পিছনের ছেলেগুলোও হাসাহাসি শুরু করলো। আয়াত লজ্জায় কান গরম হয়ে গেছে। আয়াত মনে মনে বলে উঠল, আল্লাহ মাটি দুভাগ করো, আমি মুখটা ডাকবার জন্য একটা জায়গা পাই। সে কীভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম, আমাকে এখন নিশ্চয়ই লসু মেয়ে ভাবছে। সুন্দর ছেলে দেখলেই হাঁ করে তাকিয়ে থাকে,
নিশ্চয়ই এসব আমাকে নিয়ে ভাবছে। আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিল এটা ভেবে ভালো করেছি তাকিয়েছি। ছেলে মানুষ কেন সুন্দর হতে যাবে, সুন্দর হয়েছে বলেই তো তাকিয়েছি। ছেলেটা আয়াতকে বলে উঠল, মিস আপনি ঠিক আছেন? জি আমি ঠিক আছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। প্লিজ ধন্যবাদ দেবেন না, এটা আমাদের সবারই দায়িত্ব। আর একটা মানুষ বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসবে, এটাই তো নিয়ম, তাই না? ছেলেটার ফোন বেজে উঠল। রাহাত ভাইয়াটা আবার বলে উঠল, আপু আপনার নামটা যদি বলতেন। আমার নাম আয়াত তালুকদার। খুব সুন্দর নাম। আমার নাম রাহাত, আর ওরা দুজন ফাহাদ আর রবিন। আর আপনাকে যে বাঁচালো তার নাম রেজওয়ান চৌধুরী। আয়াত চোখ ঘুরিয়ে আবার রেজওয়ান ছেলেটার দিকে তাকালো। কার সাথে যেন ফোনে কথা বলছে। রেজওয়ান রাহাতের সামনে এসে বলল, আমাদের এক্ষুনি বের হতে হবে, চল। তারপর আয়াতের দিকে তাকিয়ে বলল, সাবধানে চলাফেরা করবেন। আজ তো পরিচিত হতে পারলাম না, অন্য কোনো দিন দেখা হলে অবশ্যই পরিচিত হব। আজ আসি, বাসা থেকে কল এসেছে। আপনি কি একা যেতে পারবেন নাকি আপনার বাসায় দিয়ে আসবো? আয়াত বলে উঠল, না সমস্যা নেই, আমি যেতে পারবো। ওকে তাহলে আমরা আসি, সাবধানে যাবেন। রেজওয়ান তার বন্ধুদের নিয়ে চলে যাওয়ার পর আয়াতও নিজের বাসায় উদ্দেশ্য বের হয়ে হসপিটাল থেকে বাসায় আসার পর আয়াতকে দেখে মালিহা বেগম আঁতকে ওঠেন। আয়াতকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেন, কি হয়েছে, মাথায় ব্যান্ডেজ করা কেন? আয়াত মুখ খুলে বলল, ওর আম্মু ছেলেগুলোর জন্য অনেক দোয়া করলো। আজ ওদের জন্য উনি নিজের মেয়েকে ফিরে পেয়েছেন। না হলে আজ কি হতো ভেবে গায়ে কাটা দিয়ে উঠল ওনার। বকতে শুরু করলো আয়ানকে। আয়ান মোবাইলে গেমস খেলতে ব্যস্ত। আয়াত নিজের আম্মুকে জিজ্ঞেস করলো, বাসার বাকি সবাই কোথায়? মালিহা চৌধুরী বললেন, তোমার বড় মামার রুমে সবাই আড্ডা দিচ্ছে। তোমার মামিরা সবাই কাজে ব্যস্ত। এত মেহমানের রান্নার ব্যবস্থা করছে আম্মু, তোমার জন্য ঠান্ডা কিছু নিয়ে আসছি। আয়াত বেশি কথা না বলে বলল, আমি রুমে যাবো আম্মু। মালিহা চৌধুরী মেয়ের হাত ধরতেই ওর বড় মামি ফাতেমা এসে হাজির। আয়াতের মাথায় ব্যান্ডেজ দেখে আটকে উঠলেন। চিৎকার চেঁচামেচি শুনে সবাই দৌড়ে ড্রয়িং রুমে আসলো। সবার চোখ আয়াতের দিকে। আয়াত বোকা হেসে সবার দিকে তাকিয়ে আছে। ছোট মামি ঠান্ডা শরবত নিয়ে আসলো। ছোট মামি আয়াতকে একটু বেশি আদর করেন। আয়াত বলল, সে এখন ঠিক আছে। কাজে বেশি চাপ থাকায় সবাই আবার নিজেদের কাজ লেগে গেল। পাশ থেকে ওয়াসিফ বলে উঠল, তোর ভাগ্য ভালো না, আমাদের কপাল খারাপ বলতো। আয়াত ব্রু কুঁচকে তাকাতেই দেখল শুধু ও নয়, ঈশা, ফারাবিও তাকিয়ে আছে, সাথে নাবিল ভাইয়ার কিছু কাজিনও আছে। ওয়াসিফ সবার এভাবে তাকানোর কারণ বুঝতে পেরে বলল, আজ তোর কিছু হয়ে গেলে আজ থেকে 40 দিন পর আমরা আবার একটা বড়সড় 40-এর দাওয়াত খেতে পারতাম। এটা থেকে মিস হয়ে গেল। ওয়াসিফের সাথে মন খারাপ করে ফারাবিও বলল, ঠিক বলেছো ভাই। ওদের এমন কথা শুনে আয়াত থমথমে মুখে বলল, তোমরা আমার ভাই নাকি শত্রু? পেছন থেকে আয়াত বলে উঠল। দুইটাই আয়ানের কথায় একসাথে সবাই হেসে উঠল। গাল ফুলিয়ে সোফায় বসে রইল আয়াত। কাজিনদের মুখে এমন কথা মানা যায় তাই বলে নিজের ভাইও ওদের সাথে তাল মিলাবে? ঈশা সবার কথায় বিরক্ত হয়ে আয়াতের পাশে বসে বলল, আপু কি হয়েছে বলতো? কোন ছেলের কথা বলতেছিল ফুপি? দেখতে কেমন? আয়াত চারপাশে তাকিয়ে বলল, মুনতাহা। আপু কই? সিঁড়ি দিয়ে নামতে নামতে নাবিল বলে উঠল, আছে হয়তো নিজের রুমে ঘুমিয়ে। ওর কাজই তো এটা, পড়ে পড়ে ঘুমাবে আর বাড়ির অন্ন ধ্বংস করবে। আয়াত নাবিলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি হয়তো খেয়াল করনি, আপু বাসার সবার সাথে অনেক কাজ করে। এই বাড়িতে আসার পর আমার মনে হয়নি আপু পরে পরে ঘুমানোর মতো মেয়ে। ভাইকে ছেড়ে বোনের পক্ষ নেওয়া হচ্ছে। আয়াত হেই করে হেসে বলল, বোনেরা সবসময় বোনদের সাইড নেয় জানো না? নাবিল কিছু বলার আগেই ওর মোবাইলে ফোন আসলো। নাবিল ফোন থেকে চোখ তুলে সামনে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে দুষ্টু
হাসি দিয়ে দ্যাব দ্যাব করে তাকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে ফেরাবি নাবিলের ফোনটা ছু মেরে নিয়ে দৌড় দিল। নাবিলও ফারাবির পেছন পেছন ছুটে বলল, ফারাবি ভালো হবে না বলছি। ফারাবি বলে উঠল, ভাই আজ রাতে ভাবি আমার কাল থেকে তোমার। ফারাবির এমন কথা শুনতেই সবাই হো হো করে হেসে উঠল। ঈশা আবার বলে উঠল, বলো না আপুর ছেলেটা দেখতে কেমন? ফুপু কোন ছেলের কথা বলছিল? আয়াস সোফায় হেলান দিয়ে বসে বলল, আজ যখন আমি ভার্সিটি থেকে বের হয়েছিলাম, ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি, রাস্তার মাঝখানে আমার হাত থেকে ক্লাসের একটা নোট পড়ে যায়। আমি তাড়াতাড়ি নোটটা তোলার সময় সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। আমার যে এখন সামনে থেকে সরে যাওয়া উচিত সেটাই মাথা থেকে বেরিয়ে যায়। উত্তেজনায় হাত পা ভীষণ কাঁপতে থাকে, সরে যাব সেটাও পারছি না। দুই হাতে মুখ ডেকে চোখ বন্ধ করে নেয়। সিটকে গিয়ে রাস্তার কিনারায় পড়ি। তারপর আর কিছু বলার আগেই কলিং বেলটা বেজে উঠল। ঈশা বিরক্ত হয়ে বলল, এই বৃষ্টির মধ্যে আবার কে আসলো? আয়ান গেমস খেলতে ব্যস্ত হয়ে বলল, আগে দরজা খুল মুটকি, তারপর না হয় তাকে জিজ্ঞেস করিস। ঈশা রেগে আয়ানের দিকে তাকিয়ে গিয়ে দরজা খুলে অবাক হয়ে বলল, জায়ান ভাই, জামাই না থাকায় বুকে ব্যথা, কাউকে বোঝাতে পারি না, যাকে বলি সেই বলে গ্যাস্ট্রিকের ব্যথা। আফসোসের সুরে বলে উঠল আয়াত, ও আচ্ছা, এখন তাহলে তোর জামাই লাগবে? পুরুষালী গম্ভীর কণ্ঠে পিছন থেকে কেউ বলে উঠতে আয়াত সহ বাকি সবাই ভয়ে চুপসে গেল। এই কণ্ঠের মালিক কে চিনতে কারো ভুল হলো না। কি হলো এখন চুপ কেন? নাবিলের বিয়ে শেষ হোক, তারপর তোর ব্যবস্থা করছি। আয়াত ভয়ে ভয়ে পিছন ফিরে বলে উঠল, সরি ভাইয়া, আমরা তো মজা মজা করছিলাম। জায়ান এক হাত পকেটের অন্য হাতে ওয়াসিফকে উপরে আসতে ইশারা করলো। ঠান্ডা চোখে তাকালো এক পলক সবার দিকে। আয়াতের দিকে তাকাতেই আয়াত চোখ নামিয়ে নখ খুঁড়তে থাকলো। জায়ানের এমন রক্তহীন করা ঠান্ডা চাহনিকে আয়াত ভয়ে মনে মনে নিজেকে কয়টা বৃষ্টি গালি দিল। ঘূর্ণিঝড় আসার আগে যেমন পরিবেশ শান্ত থাকে, তেমনি জায়ানের এমন ঠান্ডা চাহনি আয়াতের কাছে ভয়ঙ্কর কিছু ঘটার আগেই মুহূর্ত মনে হয়। ছেলেটাকে দেখে এগিয়ে আসলেন ফাতেমা বেগম। বড় ছেলের বিয়ে নিয়ে এতই ব্যস্ত ছিলেন, ছোট ছেলের ফেরার কথা একদম ভুলে গেছেন। ছোট ছেলের রাগ সম্পর্কে ওনার খুব ভালো করে ধারণা আছে। শুধু উনি না, পুরো বাড়ির সবচেয়ে বদরাগী ছেলে হলো জায়ান। ফাতেমা বেগম এগিয়ে এসে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, জায়ান বাবা তুই কখন আসলি? জায়ান মোবাইল পকেটে রেখে বলল, এই তো এখনই। তুই বস, আমি তোর জন্য কফি নিয়ে আসছি। জায়ান এক নজর মায়ের দিকে তাকিয়ে বলল, আমি রুমে যাচ্ছি, ওখানেই পাঠিয়ে দাও। জায়ান বড় বড় পা ফেলে প্রস্থান করলো। জায়ান চলে যেতেই সবার আটকে থাকা শ্বাসটা ফেললো। জমের মতো ভয় পায় সবাই জায়ানকে। আয়াত রেগে পেছন ফিরে ঈশার দিকে তাকালো। ঈশা কাশুমাশু হয়ে বলল, সরি আপু, ভাইয়া আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, ভয়ে তোমাদের সাবধান করতে পারিনি। মন খারাপ করে আয়াত নিচে তাকিয়ে বলল, শব্দ সেই ফারাবির। ওকে সে কে বলেছিল নাবিল ভাইয়ের হবু বউয়ের সাথে প্রেম আলাপ আমাদের শোনাতে? ফারাবি লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, এখন সব দোষ আমার, তোমরাই তো জিজ্ঞেস করলে। আর তোমাকে কে বলেছিল জামাই নিয়ে আফসোস করতে? এখনো মুনতাহাপুর বিয়ে হয়নি আর তুমি জামাই নিয়ে হাই হুতাশ শুরু করেছো। পাশ থেকে ওয়াসিফ বলে উঠল, আমি ভাই চললাম, জায়ান ভাইয়ের রুমে তোরা বসে বসে ঝগড়া কর। আয়াত বলে উঠল, দোয়া দরুদ পড়ে যাও। ফারাবি বলল, কেন ভাই কি শয়তান নাকি? আয়াত অবাক হয়ে বলল, এটা কখন বললাম? ফারাবি বসা থেকে উঠে বলল, আমি ভাইকে এক্ষুনি গিয়ে বলছি তুই ভাইয়াকে শয়তান বলেছিস। আয়াত চোখ গরম করে তাকালো। ফারাবির তাতে কিছু যায় আসলো না। সে সোজা চলে গেল ওপরের দিকে। আয়াত ওয়াসিফের দিকে তাকিয়ে বলল, ভাই। ওয়াসিফ হাসতে হাসতে ছুটল ফারাবির পিছনে। এই ছেলে খুবই দুষ্টু হয়েছে, সারাক্ষণ ওর পিছনে লেগেই থাকবে। জায়ানের থেকে 4 বছরের ছোট ওয়াসিফ, আবার ওয়াসিফের থেকে 3 বছরের ছোট মুনতাহা।
মুনতাহার থেকে 1 বছরের ছোট ফারাবি, ফারাবি থেকে 1 বছরের ছোট আয়াত, আয়ান, এরা যমজ ভাই বোন। সবার ছোট হলো ঈশা। ঈশা খুবই শান্তশিষ্ট একটা মেয়ে, সারাক্ষণ বই হাতে নিয়ে নিজের রুমে বসে থাকবে। ফারাবি সবার থেকে বেশি দুষ্টু। আয়ান সারাক্ষণ গেমসের দুনিয়ায় থাকে। রান্নাঘর থেকে ফাতেমা বেগম ঈশাকে ডাকলেন। ঈশা আয়াতের হাতে বই ধরিয়ে দিয়ে চশমা উপরে ঠেলে রান্নাঘরে উকি দিল। আয়াত বই সোফায় রেখে উঠে দাঁড়ালো নিজের রুমে যাওয়ার জন্য। ঈশা মুখ কালো করে হাতে 1 কাপ কফি নিয়ে আসলো। আয়াত জিজ্ঞেস করলো কার জন্য। ঈশা চশমা ঠিক করে বলল, জায়ান ভাইয়ার জন্য। আয়াত আমতা আমতা করে বলল, আমি তো ওপরেই যাচ্ছি, আমার কাছে দিয়ে দিব। ঈশা খুশি হয়ে দ্রুত আয়াতের হাতে কফি ধরিয়ে দিয়ে সোফা থেকে বইটা তুলে বলল, আমি গল্পটার খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে আসি, প্লিজ আপু তুমি দিয়ে দিও। আয়াত মুচকি এসে কফি নিয়ে উপরে চলে আসলো। দরজার সামনে বড় বড় অক্ষরে লেখা, ভেতরে প্রবেশ নিষেধ। আয়াত বিড়বিড় করে বলল, সরি, আমি তো অন্ধ বলেই ধাক্কা দিয়ে ভেতরে চলে আসলো। জায়ানের রুমে সোফায় বসে ওয়াসিফ ল্যাপটপে কিছু একটা করছে, আর জায়ান সদ্য গোসল সেরে হয়তো ওয়াশরুম থেকে বের হয়েছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। জায়ান আয়াতকে দেখেই ওর মুখে রাগের ছাপ ফুটে উঠেছে। রাগে আয়াতের বাহু চেপে ধরে বলল, তুই এখানে কি করছিস? বাহু চেপে ধরায় ব্যথায় আয়াতের চোখ মুখ খিঁচে নিয়েছে, কিন্তু ভয়ের কাছে মনে হচ্ছে এই ব্যথা কিছুই না। নিজ ইচ্ছায় বাঘের গুহায় ঢুকে পড়েছে সে। জায়ান রক্তবর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, দরজায় লেখা ছিল প্রবেশ নিষেধ, অনুমতি ছাড়া প্রবেশ কেন করলি? আয়াত একবার অসহায় চোখে সোফায় বসে থাকা ওয়াসিফের দিকে তাকালো। ওয়াসিফ এতক্ষণ তাকিয়ে থাকলেও আয়াত তাকানোর সাথে সাথে চোখ সরিয়ে ল্যাপটপের দিকে কাজ করতে ব্যস্ত হয়ে গেল। মনে মনে ওয়াসিফকে কয়টা গালি দিয়ে আয়াত বলল, ক্ষমা করবেন ভাইয়া, আমি দেখতে পাইনি। জায়ান আয়াতকে ছেড়ে দিয়ে বলল, সিরিয়াসলি তুই দেখতে পাসনি? এত বড় বড় অক্ষরে লেখা তোর চোখে পড়েনি? আয়াত ভয়ে চোখে হাত দিয়ে বলল, আমি তো অন্ধ। জায়ান আয়াতের এমন কথা শুনে আরও রেগে গেল। আয়াত এইবার সত্যি সত্যি ঠোঁট উল্টে কান্না করে দিল। জায়ানের এত রাগ দেখে শুধু তো রুমে প্রবেশ করেছে, তার মনে তো প্রবেশ করেনি। আয়াতকে কাঁদতে দেখে জায়ান ছেড়ে দিয়ে দূরে দাঁড়াতেই আয়াত এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। এমন দৌড় দিল যে আর পেছন ফিরে তাকায়নি। সোজা আয়াত এসে ঢুকলো মুনতাহার রুমে। রুমে ঢুকে বুকে থুথু দিয়ে বলল, আল্লাহ, একটুর জন্য বেঁচে গেছি। আজ রুমে প্রবেশ করেছি বলে এমন করলো। একদিন তো আমি মনেই প্রবেশ করে নিব, তখন ওই রুমও আমার, মানুষটাও আমার। আয়াত এসব বলে চোখের পানি 1 আঙুল দিয়ে সরিয়ে হাসলো। সে তো পালানোর জন্য এমন কান্নার নাটক করেছে। সে তো আগে থেকেই জানতো জায়ান এমন করবে। জায়ানের রুমে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না, ভয়ে কেউ প্রবেশ করতেও চায় না। আয়াত হাতের দিকে তাকিয়ে দেখলো কফির কাপ ওর হাতেই রয়ে গেছে। এটার দিকে মন খারাপ করে তাকিয়ে বলল, তুই তো ঠান্ডা হয়ে গেছিস, থাক, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমার তো ঠান্ডা ঠান্ডা সব কিছু ভালো লাগে শুধু এই মানুষটা ছাড়া। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় সে আগুন হয়ে থাকে। উফ। আয়াত এইসব বলে কফি মুখে দিয়েই চোখ মুখ খিসে বলল, স্যার, এইসব কেউ খায়? এত তেতো, এই জন্যেই এই লোকের মুখ দিয়ে তেতো কথা বের হয়। একবার শুধু কফি বানানোর দায়িত্ব পাই, কফির মধ্যে ভালোবাসা মিশিয়ে আমার মতো রোমান্টিক বানিয়ে নেব। আয়াত পুরো রুমে কোথাও মুনতাহাকে খুঁজে পেল না। ড্রেসিং টেবিলের উপর একটা ডায়েরি চোখে পড়তেই আয়াত কী মনে করে ডায়েরিটা হাতে নিল। ধীরে ধীরে প্রথম পৃষ্ঠা উল্টে একটা ছবি দেখে আয়াতের চোখ থমকে গেল। অবিশ্বাস্য চোখে একের পর এক পৃষ্ঠা উল্টাতে শুরু করলো। দ্রুত ডায়েরি এক জায়গায় লুকিয়ে মুনতাহাকে খুঁজতে শুরু করলো। পুরো বাড়ি চক্কর দিয়ে ওর মাথা ব্যথা করছে। এমনিতেই আজ মাথায় আঘাত পেয়েছিল। হঠাৎ মনে হলো ছাদে নেই তো। আয়াত ধরে ছাদে গিয়ে চারপাশে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল। আয়াতের চিৎকার শুনে সবাই ছাদে আসলো। ছাদে এসে মুনতাহাকে এভাবে পড়ে থাকতে দেখে
মুনতাহার আম্মু মেয়েকে জড়িয়ে ধরলেন। বৃষ্টিতে ভিজে মুনতাহার শরীর একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। ঠিক কতক্ষণ সে বৃষ্টিতে পড়েছিল। ওয়াসিফ মুনতাহাকে কোলে তুলে নিয়ে আসলো মুনতাহার রুমে। পিছু পিছু সবাই আসলো। সবাইকে বের করে মুনতাহার ড্রেস চেঞ্জ করে ডাক্তার ডাকা হলো। কতটা কষ্ট হলো জ্ঞান ফিরাতে। ডাক্তার বলল অতিরিক্ত টেনশন, ঠিক মতো খাওয়া দাওয়া না করার জন্য আর অত দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার জন্য এমন হয়েছে। কিছু মেডিসিন দিয়ে গেছে। ডাক্তার চলে যেতেই আয়াত ওর ছোট মামিকে বলল, প্লিজ মামি, সবাইকে বলুন রুম থেকে বের হয়ে যেতে। আমি আপুকে খাইয়ে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আমি আছি, আপনি নিচে গিয়ে মেহমানদের দেখুন। কিন্তু আয়াত, তুমি তো অসুস্থ, কিছু হবে না মামি, আমি ঠিক আছি। সবার সাথে দরজায় দাঁড়িয়েছিল নাবিল। সে বিড়বিড় করে বলে উঠল, ড্রামাবাজ মেয়ে, যত কিছুই করিস না কেন, আমি তো কাল তোর চোখের সামনে এই বাড়িতে বউ নিয়ে আসবো। যেভাবে তোর বাটপার টিচার মামা আমার ফুপিমণির সাথে করেছিল। সবাই চলে যাচ্ছে। আয়াত কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল নাবিলের দিকে। নাবিল হালকা হেসে আয়াতকে বলল, ভালো করে খেয়াল রাখিস, না হয় ওর জন্য কাল আমার বিয়ের 12টা বাজবে। আয়াত মনে মনে আশ্চর্য হলো নাবিলের আচরণে, তবুও মুখে হাসি ফুটিয়ে বলল, আমি আছি যেখানে টেনশন নেই সেখানে বাইয়া। নাবিল এক নজর মুনতাহার নিস্তেজ হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। প্রতিশোধের আগুনে নাবিল হয়তো অন্ধ হয়ে গেছে। তার চোখে একটা মেয়ের শেষ হওয়া যাওয়া মুখটা দেখে পৈশাচিক আনন্দ হচ্ছে। সারা রাত আয়াত অনেক যত্ন নেয় মুনতাহার। সকাল থেকে বাড়িতে বিয়ের সকল আয়োজন শুরু। সবাই রেডি হয়ে বের হলো বইয়ের বাড়ির উদ্দেশ্যে। শুধু গেল না আয়াতের দুই মামি, আয়াত আর মুনতাহা। মুনতাহা সবসময় তেমন পছন্দ করতো না আয়াতকে। বাসাল একটা মেয়ে আয়াত, যার জন্য মুনতাহা আয়াতের থেকে সব সময় দূরেই থাকে। আরও হয়তো অনেক কারণ আছে আয়াতকে অপছন্দ করার। মুনতাহার জ্বর এসেছে, যা এখনও ছাড়েনি। তার ওপর শরীর অনেক দুর্বল। মুনতাহা আয়াতকে অনেকবার বলেছে যেতে, কিন্তু আয়াত যায়নি। নাবিল ছিল আয়াতের সবচেয়ে প্রিয় ভাই। আয়াত মনে করতো নাবিল ওদের আপন ভাইয়ের মতো স্নেহ করে, আগলে রাখে, সকল চাওয়া পাওয়া বলার আগেই পূরণ করে। অথচ আজ মনে হচ্ছে নাবিল পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ। বউ এসেছে, বউ এসেছে। ফাতেমা বেগম বউ বরণ করলেন। বউয়ের সাথে বউয়ের দাদু এসেছে। বউ লম্বা একটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে মানুষজন ঘিরে আছে। নাবিলকে বলা হলো বাড়ির নিয়ম অনুযায়ী বউকে কোলে তুলে একদম রুমে নিয়ে রাখতে। নাবিল তাই করলো। সবাইকে বলা হলো কাল বৌভাতের অনুষ্ঠানে বউকে দেখতে আসতে। আজ সবাই ক্লান্ত এত দূর থেকে এসে। মুনতাহা অসুস্থ শরীর নিয়ে দোতলায় দাঁড়িয়ে তাকিয়েছিল দরজার দিকে। কি সুন্দর লাল টুকটুকে ঘোমটা দিয়ে মেয়েটা বাড়িতে প্রবেশ করলো তার প্রিয় মানুষের জীবনে। আজ থেকে এই মানুষটার হয়ে গেল নাবিল। মুনতাহা কি পেল? মুনতাহা আর চাওয়া পাওয়ার হিসেব করলো না। নাবিলের মুখে হাসিটাই যে বলে দিচ্ছে মুনতাহা কিছু না পেলেও নাবিল ওর জীবনের সবচেয়ে মূল্যবান কিছু পেয়েছে আজ। মুনতাহা নিজের চোখের জল ফেলতেই অনুভব করলো ওর পাশে এসে কেউ দাঁড়িয়েছে। আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে রইল মুনতাহার দিকে। এখন এই মেয়েটা যে সহ্য করছে, এটাই কি অনেক নয়? জায়ান ভাই যদি কখনো বিয়ে করে বউ নিয়ে আসে, সেই দিন হয়তো আয়াতের জীবনের শেষ দিন হবে। হারানোর যন্ত্রণা যে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। নাবিল নিজের রুমে এসে বউকে বিছানায় বসানোর আগেই বউ ওর কোল থেকে নেমে গেল। নাবিল কিছুটা অবাক হলেও নিজেকে সামলে নিয়ে হালকা এসে বলল, তুমি ঠিক আছো? মেয়েটা মুখের ওপর থেকে ঘোমটা সরিয়ে বিরক্তকর দৃষ্টিতে তাকালো নাবিলের দিকে। আমি আপনাকে তুমি বলার পারমিশন দেইনি। নতুন বউয়ের মুখে এমন কঠিন কথা শুনে নাবিল কি বলবে বুঝতে পারল না। মেয়েটা এক নজর নাবিলের দিকে তাকিয়ে বলল, ওয়াশরুম কোথায়? নাবিল হাতের ইশারায় দেখালো। মেয়েটা সোজা ওয়াশরুম ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। নাবিল বারান্দায় গিয়ে ওর ছোট ফুপিকে কল দিয়ে বলল,
ছোট আম্মু, তুমি আমার বিয়েতে আসলে না। ওপাশ থেকে মিষ্টি একটা হাসির শব্দ আসলো। তোমার জন্য সারপ্রাইজ রেখেছি, সেই জন্য অপেক্ষা করো। নাবিল আরও কিছু বলতে চাইলো কিন্তু কল কেটে গেল। ফির নাবিল কল দিতেই মোবাইল বন্ধ দেখালো। কিসের সারপ্রাইজ? নাবিল ওর ছোট ফুপিমণিকে নিজের দ্বিতীয় আম্মু মনে করে। সেই ছোট থেকে এই মানুষটা ওদের কত ভালোবাসা দিয়ে বড় করেছে, অথচ এই মানুষটার জীবনে ভালোবাসা কোথায়? একজন প্রতারককে ভালোবেসে সারাটা জীবন এভাবেই কাটিয়ে দিল। আজ নাবিল তার ফুপিমণির প্রতিশোধ নিয়েছে। আজ থেকে ওরাও বুঝবে ভালোবাসা হারিয়ে বেঁচে থাকা কতটা যন্ত্রণার। নাবিল রুমে আসতেই ওর চোখ বড় বড় হয়ে গেল, মাথা চক্কর দিয়ে উঠল। তার সদ্য বিয়ে করা বউ বাসর ঘরের সকল ফুল ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। বিছানার উপর যত্ন করে ফুল দিয়ে লেখা সব কিছু ডাস্টবিনে ময়লার সাথে পড়ে আছে। চারপাশে ফুল দিয়ে বাসর ঘর সাজিয়েছিল, এখন মনে হচ্ছে পুরো রুমের কোথাও একটা ফুলের চিহ্নও নেই। নাবিলকে এভাবে তাকাতে দেখে মেয়েটা নাবিলের দিকে তাকিয়ে বলল, সরি, আপনারা হয়তো জানেন না আমার গোলাপ ফুল পছন্দ না। নাবিলের মনে হচ্ছে সে একটা ঘরের মধ্যে আছে। এখানে তো কয়েকটা মাত্র গোলাপ ছিল, বাকি সব তো। নাবিলকে কথা শেষ করতে না দিয়ে মেয়েটা বিছানার উপর পড়ে থাকা শেষ ফুলটা ডাস্টবিনে ফেলে বলল, আমার কোনো ফুলই পছন্দ না। সকাল সকাল দরজা ধাক্কানোর শব্দে বিরক্ত হয়ে দরজা খুলল নতুন বউ। ঈশা নিজের চশমাটা নাকের উপর থেকে চোখে ঠেলে হাসলো। তাতে নতুন বউয়ের বিরক্তিকর মুখটা আরও বিরক্তিতে ছেয়ে গেল। ঈশা এসে বলল, ভাবি আম্মু বলেছিল আপনারা ফ্রেশ হয়ে নাস্তা পাঠাবে। নতুন বউ ঈশার মুখের উপর অবাক হয়ে বলল, এত সকালে কিসের নাস্তা? ঈশা আবারও চশমা ঠেলে 2-3 বার চোখের পাপড়ি ফেলে বলল, ভাবি আজ তো আপনার আর ভাইয়ার বউ ভাত অনুষ্ঠান, নাস্তা খেয়ে রেডি হতে হবে আপনাকে। নতুন বউ বিরক্ত কণ্ঠে বলল, ঠিক আছে, কিন্তু আমি কোনো নাস্তা করব না। তুমি আমার জন্য 8 চামচ চিনি দিয়ে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। ঈশা আবারও চশমা ঠেলে কয়েক পলক ফেলে মাথা দোলালো। ঈশা চলে আসতে নিলে নতুন বউ পিছন থেকে বলে উঠল, চশমায় গ্লাস নেই, তাহলে এটা পড়ো কিসের জন্য? ঈশা চমকে উঠল। নতুন ভাবি তো ভালো করে ওর দিকে একবার তাকাও নি, তাহলে বুঝলো কিভাবে চশমায় গ্লাস নেই? ঈশা পিছন ফিরতেই নতুন বউ উত্তরের জন্য অপেক্ষা করলো না, দরজা লাগিয়ে দিল। ঈশা দরজার দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। আয়াত সকাল সকাল উঠে দুবার জায়ানের রুমের সামনে ঘুরঘুর করে এসেছে। আয়াতকে মন খারাপ করে বসে থাকতে দেখে ওয়াসিফ বলে উঠল, কিরে এবার সাল, তোতা পাখি, তোর মুখে আজ কি হয়েছে? আয়াত অভিমানী চোখে ওয়াসিফের দিকে তাকিয়ে বলল, মোটেও আমি বাসাল নই ভাইয়া, আমার মন খারাপ। ফারাবি আয়ানের সাথে গেম খেলায় ব্যস্ত থেকেও বলে উঠল, কেন, তোর জামাই মরছে নাকি? আয়াত তেতে উঠল, এত বড় সাহস ওর? জামাই মরবে কেন? জামাই তো ঘরে ঘুমিয়ে আছে। আমার জামাই ঘরে ঘুমাচ্ছে গিয়ে দেখ তোর বউ মরছে। ফারাবি গ্যাস রেখে আয়াতের দিকে তাকিয়ে ওকে আরও রাগিয়ে দেওয়ার জন্য বলে উঠল, কোন দিকে তোর জামাইয়ের ঘরটা দেখি, শালার বেটা কোন রাজপ্রাসাদের মালিক? আয়াত কটমট দৃষ্টিতে ফারাবির দিকে আঙুল তাক করে বলল, যার প্রাসাদে বসে বসে খাচ্ছিস? ফারাবি হাত উপরে তুলে বলে উঠল, সরি আপা, আমার হাতে মুখে তো খাবার নাই, আর আছি তো বাপের প্রাসাদে। আয়াত ওয়াসিফের দিকে তাকিয়ে বলল, মুনতাহাপুর কিছুতেই রাজি হচ্ছে না। ওয়াসিফ জিজ্ঞেস করলো, কিসের রাজি? ফারাবি বলল, জামাই দেখাইছিস নাকি? আয়াত কটমট দৃষ্টিতে তাকালো। আয়াত দাঁড়িয়ে একটা ড্রেস বের করে বলল, এটা সুন্দর না? আমি আপুকে বললাম এটা পরতে, কিন্তু আপু কিছুতেই রাজি হচ্ছে না। ওয়াসিফ আয়াতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমার বিশ্বাস হচ্ছে না। আয়াত, তুই কারোর জন্য কিছু কিনেছিস? আয়াত বুক কুঁচকে বলল, কেন, তোর বাপ 14 গোষ্ঠী যে কিপটা, তোরা আবার কাউকে কিছু দেওয়ার কবে থেকে শুরু করলি? আয়াতের আব্বু নিয়ে কেউ কিছু বলে ওর মেজাজ সপ্তম আকাশে উঠে যায়। হ্যাঁ মানছি, ওর আব্বু একটু কিপটে না হলে মানুষ বড়লোক কিভাবে হয়? এই যে ওর বান্ধবী রুম্পা,
কিপটামু করে করে এখন কতগুলো লিপস্টিকের মালিক হয়ে গেছে। যখনই বলেছে কেউ, রুম্পা আজ তুই আমাদের ট্রিট দিবি, তখনই রুম্পা বলেছে, দোস্ত আমার কাছে টাকা নেই রে। অথচ যখনই নতুন কোনো লিপস্টিক বের হবে প্রথমেই সেটা রুম্পা কিনে আনবে। আয়াত পিছন ফিরে দেখলো জায়ান পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আয়াতের আব্বুকে কিপটে বলেছে। জায়ানের জায়গায় অন্য কেউ হলে আয়াত এতক্ষণে 1000 টাকাটা শুনিয়ে দিত। জায়ান এগিয়ে এসে আয়াতের সামনে দাঁড়িয়ে বলল, কিছু ভুল বলেছি? আয়াত কি বলবে, নিজের আব্বুর পক্ষে নাকি প্রিয় শখের পুরুষের পক্ষে? আসলে ভাইয়া, আব্বু তো কিপটে নয়। তাহলে কি যে লোক গাড়ি ভাড়াটাও দিয়ে দেয় না, সেই লোককে কি বলা যায়? আয়াত কিছুটা সাহস জুগিয়ে বলে উঠল, আপনি সবার সামনে আব্বুকে অপমান করছেন। জায়ান ওয়াসিফের পাশে বসে বলল, মোটেও আমি তোর আব্বুকে অপমান করছি না আয়াত, তোর আব্বু যেটা সেটাই বললাম। আর তুই তো হয়েছিস তোর বাপের কপি। আয়াত মন খারাপ করে একবার তাকালো ওয়াসিফের দিকে, তারপর চারপাশে নিজের আম্মুকে খুঁজলো। আয়াত নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই জায়ান আবার বলে উঠল, নিজের বাড়ি কি আর যাবি না, নাকি এখানেই পড়ে পড়ে বিয়েই খাবি? আয়াতের পা থেমে গেল। জায়ান বারবার ওকে আঘাত করে কথা বলছে, পড়াশোনা তো করতে হবে, না হয় কপালে রিক্সাওয়ালা ও জুটবে না। আয়াত পিছন ফিরে জায়ানের দিকে সোজা সাপটা তাকিয়ে বলতে চাইল, আমাদের আশাটা আপনার পছন্দ হয়নি, সেটা সোজা সাপটা বলতেই পারেন। পুরো 10 বছর পর আমার আম্মু এই বাড়িতে পা রেখেছে, অথচ তাও আপনার সহ্য হচ্ছে না। কিন্তু আয়াত তা বলতে পারেনি। হালকা এসে নিজের দিকে তাকিয়ে বলল, আজ বিকেলে চলে যাব ভাইয়া। তারপর আর পিছন ফিরে তাকায়নি আয়াত। মানুষটাকে প্রথম দেখেছিল নিজের বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে আজ থেকে 10 দিন আগে। সেই প্রথম দেখায় আয়াত তার প্রেমে পিছলে পড়েছিল। 10 বছর পর মায়ের সাথে নানু বাড়ি পা রেখেছিল ওরা, কিন্তু ওর আব্বু আসেনি একটা কাজে, নাকি আটকে পড়েছে। অথচ এই 10 দিনে আয়াত খেয়াল করেছে সবাই খুশি হলেও আয়াত খুব বাজেভাবে যেই পুরুষটার প্রেমে পিছলে পড়েছে সেই পুরুষটা ওদের একদম পছন্দ করছে না। আয়াতকে দেখলেই খুশিয়ে খুশিয়ে এমন কথা বলছে যা আয়াত শুনে অভ্যস্ত নয়। কিন্তু অবাক করার বিষয়, জায়ানের খুশিয়া বলা সবগুলো কথাই সত্যি হয়ে থাকে। আয়াতের সাথে জায়ানের বেশি দেখা হয়নি। আয়াত নিজে জায়ানের রুমের আশেপাশে ঘুরঘুর করে। জায়ানকে দেখলে লজ্জাপতি গাছ হয়ে যায়। কি অদ্ভুত অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে ওর মধ্যে, ও তো এমন ছিল না। ওয়াসিফ বিড়বিড় করে বলে উঠল, ভাই এভাবে বলা ঠিক হয়নি। তোতা পাখি বাসাল ঠিক আছে, তবে খুবই সফট মনের মেয়ে, এমন কঠিন কথায় সে কষ্ট পেয়েছে। জায়ান ওয়াসিফের দিকে তাকিয়ে বলল, তোতা পাখি খুবই অদ্ভুত নাম ওয়াসিফ। ওয়াসিফ নিচের দিকে তাকিয়ে হেসে বলল, সে পুরোটাই অদ্ভুত ভাই। ঈশা এক চামচ করে 8টা চামচ চিনি নিয়ে চা নেড়ে সেড়ে মুখে দিতেই ওয়াক থু বলে চোখ খিসে ফেলল। আয়াত ওর মুখের রিয়াকশন দেখে বলল, কি হয়েছে? নতুন ভাবির জন্য চা বানাচ্ছি। এত চিনি? ভাবি বলেছে প্রথম দিনেই হুকুম দেওয়া শুরু। আমি নাস্তার জন্য জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আয়াত দরজা হেলান দিয়ে বলল, তা কি দেখে আসলি? সুন্দর। কি সুন্দর? নতুন ভাবি। ও, তবে একটা জিনিস অদ্ভুত ছিল। আয়াত বড়ই আশার মুখে দিয়ে বলল, কি? ভাবি না ভাইয়ার একটা শার্ট গায়ে দিয়ে ছিল, সাথে ভাইয়া সোফায় ঘুমিয়েছিল। আয়াত ঈশার দিকে বলল, সত্যি তো? পাক্কা 3 সত্যি। আচ্ছা, এটা তুই কাউকে বলিস না। আর দে চা নিয়ে আমি যাচ্ছি। আয়াত চা ফেলে নতুন করে চা বানালো, সেখানে চিনির জায়গায় 8 চামচ লবণ দিল। রুমের সামনে দাঁড়িয়ে আছে আয়াত হাতে চায়ের কাপ নিয়ে। দরজা খুলতে আয়াত খেয়াল করলো মেয়েটা এখনও নাবিলের শার্ট পরে আছে। আয়াতকে দেখে হয়তো চিনতে পারেনি। আয়াত তো বিয়েতে যায়নি। আয়াত বলল, ভাবি আমি আপনার বড় ফুপিমণির মেয়ে আয়াত, ভেতরে আসো। আয়াত ভেতরে গিয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল, আপনার চা। মেয়েটা চায়ের কাপ হাতে নিয়ে এক চুমুক মুখে দিয়ে হেসে আয়াতের দিকে তাকিয়ে বলল, কে বানিয়েছে?
আয়াত মনে মনে শয়তানি হেসে বলল, কেন ভাবি খারাপ হয়েছে? এই প্রথম আমি আপনার জন্য বানিয়েছি। আরও এক চুমুক খেয়ে মেয়েটা বলল, না, অনেক বেশি ভালো হয়েছে। তোমার হাতে জাদু আছে। মেয়েটা মুখে এমন কিছু আশা করেনি আয়াত। সাথে সাথে ওর মুখের হাসি উড়ে গেল। জোরপূর্বক হেসে বলল, ভাই কোথায়? ওয়াশরুমে। আচ্ছা তাহলে আমি আসি। আয়াত দরজার সামনে আসতে মেয়েটা পিছন থেকে বলে উঠল, নেক্সট আমার জন্য ভালোবেসে চা বানালে কষ্ট করে আরও এক চামচ লবণ বাড়িয়ে দিও আয়াত। আয়াত শুনেও না শোনার মতো জিজ্ঞেস করলো, ভাবি কিছু বললেন? আয়াত বেরিয়ে যেতেই রুমে প্রবেশ করলো ফাতেমা বেগম, হাতে শাড়ি আর কিছু গহনা নিয়ে। ইনায়া, তোমার জন্য এগুলো নিয়ে এসেছি। নাবিলের বইয়ের নাম ইনায়া। ইনায়ার শাশুড়ির হাতের শাড়ির দিকে তাকিয়ে বলে উঠল, সরি আন্টি, আমি শাড়ি পরতে পারি না। আপনি আমার জন্য 3 পিস কিংবা গাউনের ব্যবস্থা করুন। বিয়ের পরের দিন ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে ফাতেমা বেগম কিছুটা অবাক হলেন। আজ তোমাদের বৌভাত অনুষ্ঠান, এখানে কত লোকজন আসবে, অন্তত আজকের জন্য পরে নাও। অনেক কিছুই অভ্যাস করে নিতে হয় মা। ইনায়ার শাশুড়িকে নিষেধ করতে চেয়েও আর করল না। হাত থেকে শাড়ি গহনা নিয়ে নিল। ইনায়াকে শাড়ি ফাতেমা বেগম নিজেই পরিয়ে দিয়েছেন। ইনায়া বাকি সাজটা নিজেই সেজে নিয়েছে। ফাতেমা বেগম নিচে চলে গেলেন। অনেক কাজ বাকি। ইনায়ার সাজ শেষ হতেই নাবিল পাঞ্জাবি পরে সিল্ক চুলগুলো আশ্রয় নিল। হাতে ঘড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। কাক যতই ময়ূর ঝাঁসতে চাক, তাকে কাকই লাগে। নাবিল পেছন ফিরে ইনায়ার দিকে তাকিয়ে বলল, কিছু বললেন? ইনায়া মোবাইলের দিকে তাকিয়েছিল। নাবিলের কথা শুনে মোবাইল থেকে চোখ তুলে তাকালো নাবিলের দিকে। আমি তো এখনও আপনার দিকে তাকাইনি, আপনাকে কি বলবো? নাবিল দেখলো আসলে ইনায়া মোবাইলের দিকে তাকিয়েছিল। নাবিল ইনায়ার সামনে এসে বলল, আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। আমি জানি এখনও তো কেউ দেখেনি, প্রশংসা করেনি, তাহলে জানলেন কিভাবে? নিজের সম্পর্কে জানার জন্য কারো প্রশংসা প্রয়োজন পড়ে না, জানা ছিল না? অবশ্যই পরে ইনায়া। দেখুন আমি আপনাকে বলেছি বলেই কিন্তু আপনি জেনেছেন? একদম না। রুমে আয়না আছে, আর ছোট থেকে নিজেকে আয়নায় দেখে বড় হয়েছে। এখন আমার থেকে ভালো আমাকে কে জানবে বলুন? আপনি এটাও ঠিক বলেছেন। দেখুন না, বিয়ের পর বউকে আপনি করে বলতে কেমন পরপর লাগে। আমি আপনাকে তুমি করে বলতে পারি। ইনায়া কিছু না বলে আবারও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শূন্য উত্তরে দাঁড়িয়ে রইল নাবিল। মুনতাহা ডায়েরি পাতায় কাঁপা কাঁপা হাতে লিখতে শুরু করলো, তুমি কি সত্যি এমন ছিলে? আমি ভেবেছিলাম তোমার চোখে আমি এক নিরাপদ আকাশ, তোমার কথাগুলো চিল, আমার ঘরের দেওয়াল তোমার ছায়া। কিন্তু তুমি সেই আকাশে মেঘ আনলে, সে দেওয়ালে ফাটল ধরালে। আমি কখনো ভাবতেও পারিনি আমাকে এভাবে ভেঙে দিবে তুমি, আমার বিশ্বাসের এভাবে অপমান করবে তুমি। তোমার ভালোবাসার মাটির শিকল গেঁথেছিল প্রতারণা। তুমি এমন ছিলে নাকি আমি অন্ধ ছিলাম? উত্তর খুঁজে পাই না, শুধু পাই হাহাকার, শূন্যতার কষ্ট। মুনতাহা ডায়েরি বন্ধ করে টেবিলে মাথা রেখে কিছু বিড়বিড় করে দ্রুত উঠে গিয়ে আলমা খুলে একটা ছোট বক্স বের করলো। আয়াত হেলে দুলে বাইরে আসলো, ওর পিছন পিছন ঈশাও আসছে। ওরা দুইটা যখন আস্তে আস্তে যাচ্ছিল, তখনই পিছন থেকে গম্ভীর রাগী কণ্ঠে ভেসে আসলো, বিয়ে কি তোর? আয়াতের পা থেমে গেল। চোখ মুখ খিসে কাঁদো কাঁদো মুখ করে বলে উঠল, কেন আল্লাহ কেন? এই বাক্যে কেন আমার সামনে ফেলতে হলো? ও সরি। পিছনে আয়াত পিছন ফিরে জায়ানের দিকে তাকিয়ে হাসলো। তাতে জায়ানের মুখের কোনো পরিবর্তন হলো না। এভাবে জোকার কেন সেজেছিস? আয়াত ঘুরে ঈশার দিকে তাকিয়ে ইশারায় বলল, আমাকে জোকার লাগছে? ঈশা মাথা দুলালো, যার অর্থ না। আয়াত আবার জায়ানের দিকে ফিরে বলল, ভাই আমাকে জোকার তো লাগছে না। এই যে লেহেঙ্গা পরেছিস, এত এত গহনা সাজ, মানুষ কনফিউশনে পড়ে যাবে আসলে বউটা কে। এখন বল, লোকে যখন জানবে তুই বউ না, তখন তোকে জোকার বলবে না? কথা তো সত্যি। আয়াত জায়ানকে ইমপ্রেস
করার জন্য ইউটিউব দেখে দেখে সেজেছে আজ, কিন্তু সেই জায়ান যে ওর প্রতি ফিদা হওয়ার আগে জোকার বলে দিল। আয়াত মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, সরি ভাইয়া, টিপটা তুলে ফেল। আয়াতের ইচ্ছে করলো না, সবাই বলে ওকে কালো টিপে খুব সুন্দর লাগে তাও তুলে ফেললো। ঠোঁটের কড়া লাল রঙগুলো আয়াত ওড়না দিয়ে ঘষে ঘষে তুলল। চুলগুলো ছেড়ে দে। আয়াত অসহায় কণ্ঠে বলল, ভাই এটা থাক, কত কষ্ট করে বেঁধেছি, খুলতে বলেছি আমি। আয়াত খুলে ফেলল। চোখে এইগুলো কি দিয়েছিস? যা রুমে গিয়ে ভালো করে মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে আসবি। আয়াতের ইচ্ছে করলো হাত পা সরিয়ে এখানে কান্না করতে। কত কষ্ট করে 2 ঘন্টা লাগিয়ে সেজেছে জায়ান চলে যেতে। আয়াত ঈশার দিকে তাকিয়ে বলল, খারাপ লাগছে আমাকে। তুই তো বললি আপু তোমাকে দেখে আর সব ছেলেরা হার্ট অ্যাটাক করবে। এটাই কি ছিল সেই হার্ট অ্যাটাকের নমুনা? ঈশা চোখে চশমা ঠেলে বলল, একদম না আপু, তোমাকে প্রিন্সেস ডায়নার মতো সুন্দর লাগছে। আয়াত গাল ফুলিয়ে বলল, আমি প্রিন্সেস ডায়না হতে চাই না। প্রিন্সেস ডায়নাকে পৃথিবীর সবাই ভালোবাসলেও তার প্রিয় পুরুষটি বাসেনি। আমি চাই আমার প্রিয় পুরুষটি শুধু আমাকে ভালোবাসুক, পুরো পৃথিবী না। ফারাবি আয়াতের দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না না করে চেঞ্জ করে নাও বাবু। আয়াত বিড়বিড় করে বলে উঠল, ভাইয়ের সামসা মুনতাহা খুব সাদা সিধা একটা আকাশি রং এর শাড়ি পরেছে, চুলগুলো বিনুনি করা, চোখে চশমা, কপালে একটা ছোট টিপ, থুতনিতে একটা তিল। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ইনায়া বউ বেশে বসেছিল স্টেজ পাশে, নাবিল বসে আছে। মুনতাহা মুখে হাসি ফুটিয়ে এগিয়ে গেল ইনায়ার দিকে। ইনায়া নিজেও মুখে হাসি ফুটালো। মুনতাহা একটা বক্স ইনায়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আপনার ছোট ননদ, আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। নাবিল এর দিকে তাকিয়ে বলল, সরি ভাইয়া, আপনার জন্য কিছু আনতে পারিনি। নাবিল ভয়ে ভয়ে ছিল। মুনতাহাকে এত সহজ আচরণ করতে দেখে একটু ভয় কাটলো। মুনতাহার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, সমস্যা নেই, ইনায়াকে দাও মানে আমাকে দাও, আমরা তো একই, তাই না ইনায়া? ইনা উত্তর না দিয়ে জোরপূর্বক মুখে হাসি ধরে রাখলো। মুনতাহা ইনায়ার গালে হাত রেখে বলল, আপনি ভীষণ ভাগ্যবতী, কতটা ভাগ্য নিয়ে জন্মালে আপনার মতো হতে পারতাম। ইনা অবাক হলো মুনতাহার কথায়। কথার মাঝে মনে হলো কত হাহাকার, কত যন্ত্রণা লুকিয়ে আছে। মুনতাহা স্টেজ থেকে নেমে বলল, সারা জীবন সুখে থাকুন নাবিল ভাই, আমি না হয় একাই দুঃখের ভাগগুলো নিলাম। ভালোবাসা মানে তার খুশি দেখে নিজেও খুশি হওয়া। আমি ভালোবাসা বলতে প্রতিশোধ বুঝি না নাবিল ভাই। আপনার ভালো থাকায় আমি বাধা হয়ে দাঁড়াবো না কখনো। শুধু একটা উত্তর কোনো একদিন চাইবো, এমনটা কেন করলেন? এই উত্তরটা খুব করে চাইবো। নাবিল দেখলো আকাশের মতো স্নিগ্ধ একটা শাড়ি পরা রমণী এত মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে। কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিশোধ নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। কি শান্ত তার চাহনি, হাঁটাচড়া। এই প্রথম বুকে ব্যথা অনুভব হলো নাবিলের। কালো এই নীরবতার এত শক্তি। মুনতাহার এই নীরবতা নাবিলের বুকে শূন্যতা সৃষ্টি করছে। নাবিলের এইসব ভাবনার মাঝেই দেখতে পেল ওর ছোট ফুপিমণি এগিয়ে আসছে ওর দিকে। নাবিলের মাথা থেকে মুনতাহার চিন্তা দূর হয়ে গেল, বুকে তৈরি হওয়া শূন্যতা মুছে গেল। মুখে হাসি ফুটিয়ে বলল, ছোট আম্মু, ফাইনালি তুমি এসেছো। এদিকে নতুন বইয়ের বাড়ি থেকেও মানুষ চলে এসেছে। আয়াত একটা নর্মাল 3 পিস পরে বাইরে এসেছে। মুখে কোনো সাজ নেই, চুলগুলো সারা ফর্সা শরীরে মেরুন রঙের 3 পিসটা ভালোই মানিয়েছে ওকে। বাইরে আসতেই প্রথম চোখে পড়ল জায়ান একটা ছেলের সাথে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে। আয়ান বুড়ো কুচকে চোখ ছোট ছোট করে তাকালো। ছেলেটার মুখ দেখতেই চোখ বড় বড় করে বলে উঠল, আরে এই ছেলে এখানে কি করছে? ততক্ষণে ছেলেটার নজরে এসে পড়েছে আয়াতের অবাক হওয়া মুখের দিকে। এই যে মিস, আপনি আয়াত তালুকদার না? জায়ানও পেছন ফিরে আয়াতের দিকে তাকালো। ঝলমলের চারপাশ লাইটের আলোয় আয়াত হেসে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? রিজওয়ান উত্তর দেওয়ার আগেই পেছন থেকে রাহাত
বলে উঠল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জায়ান ওদের দিকে তাকিয়ে বলল, তোরা ওকে চিনিস? রেজওয়ান পকেটে 2 হাত রেখে গাড় বাঁকা করে আয়াতের দিকে তাকিয়ে বলল, তোকে বলেছিলাম না একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, যার জন্য নাবিল ভাইয়ার বিয়েতে আসতে পারিনি। এনেই সেই মেয়ে। জায়ান আয়াতের দিকে তাকিয়ে বলল, ওর কাজেই হলো সব জায়গায় ঝামেলা তৈরি করা। আয়াতের ভীষণ খারাপ লাগলো মেহমানের সামনে জায়ানের এমন উত্তরে। রেজওয়ান বলে উঠল, আপনি এখানে? আয়াত চোখ তুলে জায়ানের দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার নানা বাড়ি এটা। ও আচ্ছা, আপনি জায়ানের বোন? রাগ হলো আয়াতের। বোন মানে? আয়াত সবার বোন হলেও জায়ানের বোন নয়। চোখ মুখ শক্ত করে বলল, আমি কারো বোন নই। রেগে এলোমেলো পা ফেলে সেখান থেকে চলে গেল। রেজওয়ান ইনায়ার বড় ভাই, আবার জায়ানের বন্ধু। জায়ান নাবিল পর জন্য ইনায়ার কথা বলেছিল বাসায়। রেজওয়ান জায়ানের ফ্যামিলি সম্পর্কে খুব ভালো করে জানে, যার জন্য বিয়েটাই তেমন কোনো সমস্যা হয়নি, জলদি হয়ে গেছে। আয়াতের যাওয়ার দিকে তাকিয়ে রেজওয়ান বলে উঠল, রেগে কেন গেল? জায়ান তেমন গুরুত্ব না দিয়ে বলল, বাদ দে, ও এমনি। বাইরে আজ প্রচুর বৃষ্টি, যার জন্য মেয়ে পক্ষ মেয়ে নিয়ে যেতে পারেনি। রেজওয়ান আর তার বন্ধুরা ছাদে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার পর বৃষ্টি থেমেছে। কাল সকালে বোন আর বোনের স্বামী নিয়ে বাড়িতে যাবে। জায়ান একটা সিগারেটে টান বসিয়ে ধোয়া আকাশে ছেড়েও রেজওয়ানের দিকে তাকালো। রেজওয়ান বলে উঠল, তোর বিষয় কি ভাবলি? জায়ান আবারও সিগারেটের ধোয়া আকাশে উড়িয়ে বলল, এখনো কিছু ভাবিনি। রেজওয়ান সিরিয়াস হয়ে বলল, তোরও বিয়েটা করে নেওয়া উচিত। আরে বাহ, তুই দেখি আমার বাপ আমজাদ চৌধুরীর মতো কথা বলতে শুরু করেছিস। তুই বিয়েতে রাজি থাকলে এক চাপ আমি মেয়ে খুঁজে দিচ্ছি, আর না হয় সিগারেটের টান বসিয়ে চুপ করে থাক। রেজওয়ান পকেট থেকে মোবাইল বের করে বলল, আমি সিগারেট খাই না, এটা তুই ভালো করেই জানিস। আর বিয়ের বিষয় হলে ভাই, তোর পছন্দ খুবই খারাপ। জীবনের এত বড় দায়িত্ব তোর হাতে দেওয়া যাবে না। ভাই, আমার জন্য একটা মেয়ে খোঁজো প্লিজ, একা একা ঘুমাতে ভালো লাগে না। ফারাবির কথায় জায়ান রেজওয়ান ছাদের দরজার দিকে তাকালো। ফারাবির সাথে ওয়াসিব আর রাহাতও ছাদে আসলো। এক এক করে নাবিল, আয়ান ও আসলো। এদের দেখে জায়ান সিগারেট দূরে ছুঁড়ে ফেলে তাকালো। রেজওয়ান বলল, ফারাবি, তোর এখনো গোফ উঠেছে? ফারাবি থুতনিতে হাত দিয়ে বলল, না ভাই, আর একটা বছর গেলেই ইনশাল্লাহ উঠে যাবে। তাহলে একটা বছর কোলবালিশকে বউ বানিয়ে নে। 18টা বছর ধরে বউ বানিয়ে রেখেছি। ফারাবির কথা শুনে সবাই হেসে উঠল। ছেলেরা এটা সেটা বলে মজা করছে, কেউ গেমসে ব্যস্ত, কেউ মোবাইলে, আর কেউ চাঁদ দেখতে। ফারাবি সবার দিকে তাকিয়ে বলল, বোরিং লাগছে, চলো একটা গেমস খেলা যায়। অবস্থা বিয়ের রাতে সব কাজিনরা খেলে, ওয়াসিফ ছাড়া তেমন কেউ আগ্রহ দেখালো না। রাহাত একটু আগ্রহ দেখিয়ে বলল, কি খেলো? ট্রুথ ডেয়ার, এটা বেশ মজার, খেলাই যায় কি বলো সবাই? রেজওয়ান জায়ানের দিকে তাকিয়ে বলল, খেলাই যায়, চল। সবাই রাজি দেখে নাবিলও আসলো। সাদের রুম থেকে একটা ছোটোখাটো খাট বের করে আনলো ফারাবি ওয়াসিফ। আয়ান গিয়ে ফ্রিজ থেকে কিছু খাওয়ার জিনিস নিয়ে আসলো। রাহাত বলল, মহিলা ছাড়া খেলা জমবে না, আমি চলে এসেছি। সবাই পিছু ফিরে দেখলো ঈশা, আয়াত, মুনতাহা আর ইনায়া দাঁড়িয়ে আছে। জায়ান ভ্রু কুঁচকে বলল, তোরা এখানে? আয়াত এগিয়ে এসে বলল, আয়ান বলছিল আপনারা নাকি ট্রুথ ডেয়ার খেলবেন, একা একা ভালো লাগবে না, তাই চলে আসলাম আমরাও। ইনায়া চারপাশে সবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের আশাটা হয়তো দেবরদের পছন্দ হয়নি। জায়ান ইনায়ার দিকে তাকিয়ে এসে বলল, তেমন কিছু না ভাবি। জায়ানকে হাসতে দেখে আয়াত মনে মনে বলে উঠল, এই লোক সবার সাথে হেসে হেসে কত সুন্দর করে কথা বলে, অথচ আমার সাথে সবসময় বাজেভাবে কথা বলে। রাহাত বলল, আয়াত আপু, তুমি আমার পাশে বসো। আয়াত হেসে বলল, আমি বরং আয়ানের পাশে বসছি। ভাইয়া নাবিলের পাশে বসেছে ইনায়া, আয়ানের
পাশে আয়াত। ঈশা বসেছে আয়াতের পাশে। মুনতাহা এদিক ওদিক তাকিয়ে ওয়াসিফের পাশে বসলো। সবার বসা শেষ হতেই রেজওয়ান মুনতাহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মুনতাহা তোমার কি শরীর খারাপ? সবার নজর গেল মুনতাহার দিকে। জান মোবাইলে কি যেন দেখতে ব্যস্ত। মুনতাহা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, অসুস্থ ছিলাম, আপাতত সুস্থ। রেজওয়ান আবারও জিজ্ঞেস করলো, জবের জন্য ইন্টারভিউ দিয়েছিলে? বিয়ের ব্যস্ততায় দেওয়া হয়নি। বিয়েটা কি তোর ছিল? বিয়ে যার ব্যস্ততাও তার থাকে। মুনতাহা নাবিলের দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছেন নাবিল ভাই, বিয়ে যার ব্যস্ততাও তার। তাহলে আপনি এখানে এনে রিল্যাক্সে কিভাবে বসে আছেন? বড় আব্বু বড় আম্মুর দিকে তাকান, তাহলে বুঝবেন বিয়ে যার তার ব্যস্ততা কিনা। নাবিল রেগে বলে উঠল, বেশি কথা শিখেছিস? আর এই সব জব টপ করে কি হবে? বিয়ে করে সংসার কর, তাতে যদি ছোট চাচু একটু মুক্তি পায়। মুনতাহা কিছু না বলে চুপ করে থাকতে দেখে আয়াত রেগে বলে উঠল, কেন ভাইয়া, আপু তো ছোট মামার উপর বোঝা হয়ে যাচ্ছে না? আর আমাদের আপুর জন্য রাজপুত্র আসবে, তারপর আপুর বিয়ে। নাবিল আয়াতের কথায় হাসতে হাসতে বলল, রাজপুত্র কি ঘোড়ায় চড়ে 7 সমুদ্র পাড়ি দিয়ে আসবে তোর আপুর জন্য? রিক্সাওয়ালা জুটবে কিনা সন্দেহ। নাবিলের কথায় মুনতাহার চোখের কোণে জল জমা হলো। মাথা নিচু করে উঠে দাঁড়িয়ে বলল, আমি রুমে যাচ্ছি, তোমরা খেলো। নাবিল বাঁকা এসে বলল, যে যেখানে থাকার তাকে মাঝে মাঝে তার জায়গাটা বুঝিয়ে দিতে হয়। মুনতাহা চলে যেতে চাইলে আয়াত মুনতাহার এক হাত শক্ত করে ধরে বলে, পালিয়ে যাচ্ছ আপু? সবাই থমথমে মুখে এতক্ষণ নাবিলের আর মুনতাহার দিকে তাকিয়েছিল। রেজওয়ান বলে উঠল, নাবিল ভাই, মুনতাহা যথেষ্ট ভালো মেয়ে, আমার দেখা সেরা একটা মেয়ে, ভদ্র, ইনোসেন্ট, দেখতেও মাশাআল্লাহ। ওর জন্য অবশ্যই রাজপুত্র আসবে। রেজওয়ানের সাথে ফারাবিও বলল, আমার বোন লাখে একটা। নাবিল ভাই, আমার আপুর জন্য আমরা সব ভাই মিলে 7 সমুদ্রের মাঝে ঘোরা আসার রাস্তা করে দিব। তাও আপু প্লিজ রাগ করে চলে যাস না। জান এতক্ষণ এদের এইসব দেখে বলল, আমি কি চলে যাব? তোরা ঝগড়া কর। জায়ানের ধমকে সবাই খেলার দিকে মন দিল। সবার মাঝে একটা বোতল রাখা হলো। সেই বোতল প্রথম ঘোরাতেই রাহাতের দিকে গেল। রাহাতকে জিজ্ঞেস করলো, কি নিবে? রাহাত সাহস দেখিয়ে বলল, ডিয়ার ফারাবি। সবার আগে বলল, আমি দিব। ওকে দেওয়া হলো 1 ঘন্টা গোসল করে আসতে। রাহাত কাঁদো কাঁদো হয়ে ফারাবির দিকে তাকিয়ে বলল, আজ অনেক ঠান্ডা ফারাবি। আমি তোর বড় ভাই, তুই আমাকে দিতে পারতি কোনো মেয়েকে প্রপোজ করা, যা আমার বাঁ হাতের খেলা, সাথে একটা গার্লফ্রেন্ডও পেয়ে যেতাম। ঈশা চোখের চশমা ঠিক করে বলল, আপনার না 4টা গার্লফ্রেন্ড আছে রাহাত ভাইয়া? আপনি না প্রিয়া আপুর জন্য সুসাইড করতে গিয়েছিলেন? আরও গার্লফ্রেন্ড লাগবে? রাহাত বাকি মেয়েদের দিকে তাকিয়ে বলল, পিচ্ছি, সব মান সম্মান এভাবে শেষ করে দিলে জুনিয়রদের সামনে? আচ্ছা, আমি বরং ডেয়ার পূরণ করতে যাই। এক প্রকার বাকি সিক্রেট ফাঁস হওয়ার আগেই রাহাত পালিয়ে গেল। খেলা আবার শুরু হলো। এইবার বোতল ঘুরে গিয়ে থামলো রেজওয়ানের দিকে। রেজওয়ানকে জিজ্ঞেস করা হলো, কি নিবে? ট্রুথ। রেজওয়ানকে জিজ্ঞেস করলো আয়ান, ভাইয়া তুমি কাউকে ভালোবাসো? সবার দৃষ্টি রেজওয়ানের দিকে। রেজওয়ান চোখ বন্ধ করে কিছু ভাবলো, তারপর সবার দিকে তাকিয়ে হেসে মাথা দুলালো। মানে হ্যাঁ। অবাক হয়ে জায়ান বলল, অথচ আমি জানি না এটা কি বলে বন্ধুর নামের শত্রু। ইনায়া চোখ ছোট ছোট করে বলল, ভাই, কালই আম্মু আব্বুকে গিয়ে বলছি। রেজওয়ান হেসে বলল, মজা করছিলাম ছোট, আর ঢং করতে হবে না। তোমার হাসি আমি বিশ্বাস করছি না, আম্মুকে বলতেই হচ্ছে। নাবিল বলে উঠল, শালা বাবু, মেয়েদের ঠিকানা দাও, আগামীকাল তোমার বিয়েটাও সেরে ফেলি। রেজওয়ান সবার এমন কথার মাঝে কি রিয়াকশন দিবে, কি বলবে তাও বলে উঠল, বিষয়টা এতটাও কিছু না, ভালো লেগেছিল, তারপর হারিয়ে ফেলেছি। আমি তার বিষয় কিছু জানি না, তোমাদের কিভাবে বলবো? ইনায়া জায়ান খুব ভালো করে বুঝলো রেজওয়ান মিথ্যা বলছে। সাদা পাঞ্জাবি রেজওয়ানের শ্যামলা শরীরে বেশ ভদ্র লাগছে। জায়ানও আজ পাঞ্জাবি পরেছে। ফর্সা শরীরে নীল পাঞ্জাবি ফুটে আছে। বাড়ির সব
ছেলেরা পাঞ্জাবি পরেছে। খেলা আবার শুরু। এবার গিয়ে থামলো আয়াতের দিকে। আয়াতকে জিজ্ঞেস করলো, কি নিবি? আয়াত অনেক ভেবে বলল, ট্রুথ। আয়াতকে প্রশ্ন করলো, জায়ান, লাস্ট কখন চুরি করেছিস? আর কি চুরি করেছিস? এমন প্রশ্ন শুনে লজ্জায় আয়াত সবার দিকে তাকালো। জায়ান প্রশ্ন করবে শুনে খুশিতে মনটা নেচে উঠেছিল, কিন্তু এটা কেমন প্রশ্ন? সবাই উত্তরের জন্য তাকিয়ে আছে। আয়াত আমতা আমতা করে বলল, এখানে আসার আগে সবাই দুই ঠোঁট ফাঁক করে বলে উঠল, আল্লাহ সত্যি। আয়াত চোখ মুখ খিসে ফেললো, মাথা উপর নিচ করলো। জায়ান মুচকি মুচকি হাসছে আয়াতের অবস্থা দেখে। মুনতাহা আয়াতের দিকে তাকিয়ে আছে। মেয়েটা বেশ লজ্জা পেয়েছে সবার সামনে। ওদের বাড়ির ছেলেরা এমন কেন? এরা বাড়ি মেয়েদের সবার সামনে ছোট করে কি মজা পায়? মুনতাহার রাগ হলো জায়ানের উপর। এবার বোতল ঘোরাতেই গিয়ে থামলো নাবিলের দিকে। সবাই খুশিতে লাফিয়ে উঠল। মুনতাহা নাবিলের দিকে তাকিয়ে বলল, আপনি পুরুষ মানুষ, অবশ্যই ভীতুদের মতো কিছু নেবেন না। মুনতাহা কি বোঝালো নাবিল খুব ভালো করেই বুঝলো। নাবিল মুনতাহার দিকে তাকিয়ে বলল, ইনায়া, আমার স্বামী বাঘ, বিড়াল নয়। মুনতাহা বাঁকা হেসে বলল, দেখা যাবে। নাবিল দেয়ার নিল। মুনতাহা বলল, আপনি এখন একটা নৃত্য পরিবেশন করে দেখাবেন। আজ কি রাত? তামান্না ভাটিয়া আর এই গানে হাসির রোল পড়ে গেল পুরো ছাদ জুড়ে। সবাই হাসতে হাসতে তাকালো নাবিলের দিকে। নাবিল রাগী চোখে তাকালো মুনতাহার দিকে। ইনায়া ইনোসেন্ট মুখে বলল, আমি এত বড় মুখ করে বললাম আপনি বাঘ, এখন কি হবে? আপনি তো বাঘ থেকে নায়ক হওয়ার অফার পেলেন, হাতছাড়া করবেন না প্লিজ। আয়াত নিজেই গান বাজিয়ে দিল। নাবিল কিছুতেই নাচবে না, শুধুমাত্র একদিন আগে বিয়ে করা বইয়ের দিকে তাকিয়ে গানের সাথে হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করলো। ঈশা হাতের ইশারায় শিখিয়ে দিচ্ছে। বিয়ে করে বেচারার আর কি কি যে করতে হবে আল্লাহ জানে। ওয়াসিফ ভিডিও করছে আর বাকিরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ভাই, তোমাকে পুরো জোকার লাগছে। নাবিল নাচ বন্ধ করে রেগে মুনতাহার দিকে তাকিয়ে রইল। খেলা আবার শুরু। বোতল ঘোরালে থামলো জায়ানের দিকে। এবারও সবাই খুশিতে লাফিয়ে উঠল। খেলা বেশ জমেছে। জায়ান নিল ট্রুথ। এইবার আয়াত বলল, ভালোবাসা বলতে কি বুঝেন ভাইয়া? জায়ান ভাবলেশীন ভাবে উত্তর দিল, ভালোবাসা একটা গোলাপ ফুল। সঠিক মানুষের প্রতি ভালোবাসা আসলে সেটা ফুল, আর ফুল মানুষের প্রতি আসলে কাটা। আঘাতমুক্ত চোখে তাকিয়ে বলল, আপনি আমার সঠিক মানুষ, আমার ফুল। রাত অনেক হয়েছে, সবাই ঘুমিয়ে পড়বে, তাই খেলা এখানেই শেষ করলো। ছাদ থেকে এক এক করে সবাই নেমে গেল। ছাদে শুধু রয়ে গেল মুনতাহা সেখানে বসেই আকাশের দিকে তাকালো। আজ ছাদের পাশে দুইটা তারা পাশাপাশি, কিছুটা দূরে আরও একটা তারা। মুনতাহা আসলো সেই দিকে তাকিয়ে। সব কিছুতেই যে দুজন পূর্ণতা পেলে একজন এভাবেই দূরে দাঁড়িয়ে তাদের পূর্ণতা দেখতে হয়। মুনতাহার ভাগ্য যে ওই তারার মতো। মুনতাহা চাইলেই সবটা সবাইকে বলতে পারত, তবে জোর করে কিছু হয় না। কিছু জিনিস সময়ের ওপর ছেড়ে দিতে হয়। সময় তাদের উচিত শিক্ষা দিবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এখন তো বিয়ে হয়ে গেছে, সে ভালো থাকুক। মুনতাহার এইসব ভাবনার মাঝে পিছন থেকে পুরুষালী কণ্ঠ বেশি আসলো, তোর পাশে আমার মোবাইল। মুনতাহা সামনে তাকিয়ে দেখলো জায়ান দাঁড়িয়ে আছে। পাশে তাকিয়ে দেখলো জায়ানের মোবাইল হাতে নিয়ে জায়ানের দিকে বাড়িয়ে দিল। জায়ান মোবাইল নেওয়ার জন্য পকেট থেকে হাত বের করে জিজ্ঞেস করলো, তোর কাছে ভালোবাসা মানে কি? হঠাৎ জায়ানের মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা চমকে উঠল মুনতাহা। নিজেকে সামলে তাচ্ছিল্য সুরে বলে উঠল, ধোঁকা। জায়ান মোবাইল হাতে নেওয়ার আগেই ধোঁকা বলে মুনতাহা হাত থেকে জায়ানের মোবাইল নিচে ফেলে দিল। ছাদের দরজায় দাঁড়িয়ে রক্তবর্ণ চোখে হাত মুষ্টিবদ্ধ করে ওদের একসাথে দেখে তাকিয়ে রইল নাবিল। গল্প তুমি বৃষ্টি চেয়েছো বলে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।